কিছু হ্যাঁ হ্যাঁ শেষ। আচ্ছা ছবি দিয়ে দিব না। ঠিক আছে। আচ্ছা তোমাদের এতক্ষণ যা পড়াইলাম এটা গেলে একটা পার্ট, ঠিক আছে। এর পরের কোশ্চেন গুলো হচ্ছে অন্য পার্ট, তোমরা যদি শুরু না করো তাহলে ওটা এখন দেখা আপাতত লাভ নেই, ঠিক আছে। ওটা আমি পরে দেখা দিব না, ইন্টিগ্রেশনের বাকি পার্ট। ওটা একটু অ্যাডভান্স জিনিস তো, এতটুকু আগে শেষ করো ভালো মতো, ঠিক আছে। আর ফিজিক্স কি পড়বা বলো, আজকে একটু আইডিয়া দিব আর কি। আচ্ছা তোমার সবারই তো মেবি এটা আছে। ভাইয়া, হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলো। তবে আপনারা হচ্ছে যে মানে আবার বাসায় গিয়ে শুরু করতে পারি না, কারণ এখন তো সবই নর্মাল হইতেছে। বাসায় পড়বা? হ্যাঁ। ও আচ্ছা। এটা তো মানে রিস্ক। বাড়িওয়ালা। আচ্ছা ঠিক আছে। তাইলে তো আর পসিবল না। আচ্ছা তাহলে আমরা পর্যাবৃত্ত গতি শুরু করি, এইটা রেকর্ড করো, ঠিক আছে রাইসুল? আচ্ছা দাঁড়াও আমি একটু লাইনে থাকো। এটা নিয়ে 9-10 একটু ডেফিনেশনটা ছিল তোমাদের, মনে আছে নাকি জানি না। আচ্ছা তাহলে ডেফিনেশন, পর্যায়বৃত্ত মানে কি আগে সেটা বলবো, ঠিক আছে। পর্যায়বৃত্ত মানে হচ্ছে যে একটা জিনিস, ধরো এ থেকে বিতে যাবা তুমি, ঠিক আছে। তুমি কি করলা, এ থেকে বিতে যেতে তোমার লাগলো ধরো 5 সেকেন্ড, আবার বি থেকে আসতে তোমার কত লাগলো, এতে 5 সেকেন্ড, ঠিক আছে। এ থেকে বিতে তুমি যেমনে যাও, বি থেকে এতে ঠিক সেম ভাবে আসো, ঠিক আছে। এই গতিটা যদি চলতে থাকে সেম ভাবে, তাহলে এই জিনিসটাই পর্যাবৃত্ত একটা গতি। আমি আবার বলি, ধরো একটা নির্দিষ্ট পয়েন্ট আছে এ, একটা নির্দিষ্ট পয়েন্ট আছে বি। তুমি এ থেকে বিতে গেলা এই পয়েন্টে 5 সেকেন্ডে, আবার বি থেকে এতে আসলা 5 সেকেন্ডে। এই গতিটা যদি চলতে থাকে তাহলে এই সেম টাইম, মানে টাইম ল্যাপসটা সেম হইতে হবে, মানে এখান থেকে এখানে 5 সেকেন্ডে যেতে হবে। এটা 5.001 সেকেন্ডে হইতে পারবে না, ঠিক আছে, আদর্শগত ভাবে। এ থেকে বিতে যাওয়া 5 সেকেন্ডে, বি থেকে এতে আসবা কত, সেম 5 সেকেন্ডে ফেরত আসবা। এই গতিটা যদি চলতে থাকে তাহলে এই জিনিসটাকে কি বলে, আমার পর্যাবৃত্ত গতি। এটা তো গেলে একটা ভেগ উদাহরণ। পর্যায়বৃত্ত, ঠিক আছে। পর্যায় মানে কি বলো, একটা সময় না, বৃত্ত। দেখো নামগুলো একটু বুঝাই। পর্যায় মানে হচ্ছে সময়, বৃত্ত আসলো কোথেকে এটা একটু বুঝতে। বৃত্ত মানে কি, সার্কেল না, যেরকম গোল। যে কোনো পর্যায়বৃত্ত মোশন কি, আর গতি মানে তো জানো মোশন মানে চলার অবস্থা। যে কোনো পর্যায়বৃত্ত গতিকে একটা সার্কেল দিয়ে প্রকাশ করা, ঠিক আছে। মানে পর্যায় সম্বন্ধিত যে গতিগুলো আছে, সার্কেলের ইকুয়েশন দিয়ে তুমি প্রকাশ করতে হবে। মানে একটা কণার যে গতিটা, ওটাকে সার্কেলের ইকুয়েশন দিয়ে তুমি প্রকাশ করতে পারবে, এই জন্য এটা নাম আসছে পর্যায়বৃত্ত, ঠিক আছে। আচ্ছা এটা গেল প্রথম কথা। আর সেকেন্ড কথা হলো যে ডেফিনেশনটা এরকমই, যে তোমার একটা নির্দিষ্ট সময় পর পর এই জিনিসটা ফেরত আসবে আগের জায়গায়। দেখো এই জিনিসটা আগের জায়গায় ফেরত আসছে, 5 সেকেন্ড যাইছে, লাগছে যাইতে, আবার বি থেকে এতে আসতে লাগছে 5 সেকেন্ড, কত লাগছে 10 সেকেন্ড পর পরও নিজের জায়গায় ফিরে আসে। তাহলে এই ঘটনাটা হচ্ছে পর্যাবৃত্ত গতি, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের বুঝার জন্য আমি বুঝাইলাম। এখন বইয়ের যে ডেফিনেশন আছে এটা এটা এবার যদি আমি পড়ি তাহলে ভালো মতো বুঝতে পারবো। আচ্ছা, কোন গতিশীল কণার বস্তু, তাহলে এখানে যে গতিশীল কণা কোনটা ছিল, তুমি যাইতেছিলা এ থেকে বিতে, বি থেকে, তো মানে তুমি ধরো গতিশীল কণা। তাহলে কোন গতিশীল কণার বস্তু কণার গতি, আমি লিখি কোন গতিশীল বস্তু কণার গতি। তো এখানে বস্তু কণাটাকে আমি যে উদাহরণটা দিচ্ছি, তুমি শুনতেছো, তোমরা রেসপন্স করো কিন্তু। শুনতেছি। আচ্ছা, কোন গতিশীল বস্তু কণার গতি, তাহলে এখানে গতিশীল বস্তু কণাটাকে তুমি নিজে। আচ্ছা, গতি যদি এমন হয়, যদি এমন হয় যে, এটা মুখস্থ করা লাগে না, যদি বুঝো নিজে নিজে লিখতে পারো। এটি তার গতিপথের কোন নির্দিষ্ট বিন্দুকে, এটি তার গতিপথের কোন নির্দিষ্ট বিন্দুকে, ধরো এখানে আমি নির্দিষ্ট বিন্দু কোনটা কোনটা লিখছি, এ আর বি। তো এ আর বি এর মাঝখানে অসংখ্য বিন্দু আছে, এগুলো ধরতে পারো তুমি, আমি জাস্ট এক্সাম্পলের জন্য বললাম। তাহলে এটি তার গতিপথের, এটা গতিপথের দুইটা বিন্দু ধরলাম আমি ইচ্ছা করে, এ আর বি, অন্য যে কোনো বিন্দু ধরতে পারো, ম্যাটার করে না, ঠিক আছে। এটি তার গতিপথের কোন নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর
নির্দিষ্ট সময় পর পর, তাহলে কি কি দেখো, একটা বিন্দু নির্দিষ্ট থাকতে হবে আর সময়টা অনির্দিষ্ট হতে হবে, দেখছো? কারণ দেখো আমি কি বলছিলাম, পর্যায়বৃত্ত গতির সাথে সময়ের একটা ব্যাপার আছে, এই যে সময় আসে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, একই দিক থেকে অতিক্রম করে ওই গতির এই পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে? ডেফিনেশনটা বুঝছো নাকি? আমি আবার বলি, দেখো একটা জিনিস খালি বলিনি এখানে, একই দিক থেকে এটা বলিনি, বাকিটুক দেখো। কোন গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি তার গতিপথের কোন নির্দিষ্ট বিন্দুকে, এখানে আমি নির্দিষ্ট বিন্দু ধরে নিচ্ছি আর বি, যে কোনো বিন্দু ধরতে পারো তুমি গতিপথের ভিতরে, ওই যে বিন্দুগুলো আমি ধরছি ওই বিন্দুগুলোতে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, মানে ধরো এ থেকে বিতে গেছো না তুমি, বি থেকে এতে আসছো, এই গতিটা এরকমই থাকতে হবে, তুমি উল্টা ধরতে পারবে না। কথাটা বুঝছো? আমি এখানে এইভাবে ধরে নিচ্ছি, তুমি যদি উল্টা ধরো তাহলে উল্টাই ঘুরতে হবে, উল্টা ঘুরে আবার এভাবে ঘুরতে পারবে না, বুঝতে পারছো? নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট পর পর একই দিক থেকে অতিক্রম করে, এই জন্য এইখান থেকে আসছে যে একই দিক, একই দিক থেকে অতিক্রম করে, তাহলে গতির এই পর্যায়ে দেখো, বুঝছো না? আচ্ছা, তাহলে পর্যাবৃত্ত গতির একটা উদাহরণ দিতে পারবা? বলো। পেন্ডুলাম। হ্যাঁ, ঘড়ির হ্যাঁ পেন্ডুলাম, তারপরে হচ্ছে তোমার পেন্ডুলাম বাদ দাও, তোমার ওই যে নর্মাল যে ডিজিটাল ঘড়ি এগুলো হতো, মানে যে সরি, ঘড়ির কাঁটা যেটা, এটাও তো পর্যাবৃত্ত গতি না? ফ্যান। ঘড়ির কাঁটা কি হয়, সেকেন্ডের কাঁটাটা 60 সেকেন্ড পর পর ফেরত আসে, তারপরে মিনিটের কাঁটাটা কত, 60 মিনিট পর পর ফেরত আসে, ঘন্টার কাঁটা 12 ঘন্টা পর পর ফেরত আসে, তাই না? এগুলো সবই কিন্তু পর্যাবৃত্ত গতি, চোখের সামনে আছে। তারপরে ধরো ওই যে পৃথিবী সূর্যের চারপাশে কত দিনে ঘুরতেছে, 365 দিন পর পর ঘুরতেছে না? তো এটাও কি পর্যাবৃত্ত গতি। পৃথিবী কি কখনো পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘুরে বলো তো? পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে না? জানো তো এটা নাকি? পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে। যদি পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, এটা সবসময় পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতেছে সৃষ্টি আদিকাল থেকে, এটা কি পূর্ব থেকে পশ্চিমে ঘুরবে কখনো? ঘুরবে না। তো না। এটা পর্যাবৃত্ত গতি, ঠিক আছে? সেরকম আরো তুমি উদাহরণ দিতে পারো, বই দেখবো অনেক উদাহরণ আছে, এগুলো আবার অবজেক্টিভে আসে। যাই হোক, এটা হচ্ছে পর্যাবৃত্ত গতির একটা ডেফিনেশন, ঠিক আছে? আচ্ছা, এখন পর্যাবৃত্ত গতির যে কোনো পর্যাবৃত্ত গতিকে আমরা একটা ইকুয়েশন দিয়ে প্রকাশ করতে পারি, ঠিক আছে? আর আরো আচ্ছা, আরেকটা উদাহরণ বলি, সবচেয়ে মানে কমন যে উদাহরণটা, স্প্রিং এর গতি, ঠিক আছে? আদর্শ স্প্রিং এর গতি, এটা খুবই আসে, ম্যাথে লাগবে, তোমার লাগবে। আদর্শই তবে স্প্রিং, আদর্শ স্প্রিং এর গতি। আচ্ছা, স্প্রিং আদর্শ মানে কি বলতো? ফ্রিকশনলেস, ঠিক আছে, ঘর্ষণ নেই। মানে স্প্রিংটা এরকম থাকে না, আর এরকম আছে স্প্রিংটা। স্প্রিংটা যে স্প্রিং এর ভিতরে তো আসলে ম্যাটেরিয়ালের ভিতরে ঘর্ষণ হয় না। স্প্রিং কি লোহা দিয়ে তৈরি বা স্টিল দিয়ে তৈরি, এই লোহার ভিতরে তো ফ্রিকশন আছে। তো আদর্শ মানে ফ্রিকশন নাই, বাস্তবে তো আদর্শ স্প্রিং নাই, ঠিক আছে? আমরা থিওরিটিক্যালি বললাম যে আদর্শ স্প্রিং, তো ওটার যে গতিটা ওটা পর্যাবৃত্ত গতি, ঠিক আছে? আচ্ছা, তাহলে বলো পর্যাবৃত্ত গতির সাথে কি আছে, সময় আছে না একটা? তাহলে ধরো তুমি এ থেকে বিতে গেলা, বি থেকে এতে ফিরে আসো, তাহলে এই যে সময়টা লাগলো এটাকে কি বলে? পর্যায়কাল বলে, ঠিক আছে? পর্যায়কাল একটা সুন্দর ডেফিনেশন কি হতে পারে? পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো কণা যে নির্দিষ্ট সময় পর পর ওই একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে, ওই সময়টাই কি পর্যায়কাল। কোন পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণা একটি নির্দিষ্ট বিন্দুকে যে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, ওইটাই কি পর্যায়কাল, ঠিক আছে? ধরো তুমি ঘড়ির, হ্যাঁ ঘড়ির কাটার কথা চিন্তা করো, সেকেন্ডের কাটা 12 ধরলাম আমি, 12 নাম্বারটা, ঠিক আছে? 12 থেকে শুরু করে এটা আবার 12তে ফেরত আসবে কখন? 60 সেকেন্ড পর না? তাহলে টাইমটা কত? পর্যায়কালকে টি দিয়ে প্রকাশ করি আমরা, কত লাগবে? 60 সেকেন্ড, ঠিক আছে? বুঝছি। এই টি এর সাথে কার সম্পর্ক আছে বলো? ওমেগার সম্পর্ক আছে না? এখন বলো পর্যাবৃত্ত, হ্যাঁ পর্যাবৃত্ত গতির সাথে আমি কি বলছিলাম, যে বৃত্ত আছে না, বৃত্ত মানে কি সার্কুলার মোশন, ঠিক আছে? বৃত্ত মানে কি সার্কুলার মোশন, মানে কি বৃত্তীয় গতি। তাহলে টি আছে আমার, তো পর্যায়কাল তো বুঝাইলাম যে একটা নিঃশ্বাস পর পরে ফেরত আসে। তো টি এর সাথে ওমেগার একটা সম্পর্ক আছে না, ওমেগা কত, 2π/t, মনে আছে এটা? তাহলে এটাও ইউজ করা যাবে কিন্তু, ঠিক আছে? আরেকটা সূত্র পড়াইছিলাম আমি, দেখো মনে পড়ে নাকি, এ কত, ওমেগা স্কোয়ার এক্স, এটা পড়াইছিলাম না? এটা পড়াইনি, এটা পড়ানো হয়নি, এটা এখানে পড়ানো, ঠিক আছে? আচ্ছা, তাহলে পর্যাবৃত্ত গতির আমরা এই যে এই দুইটা সূত্র কিন্তু পেয়ে গেছি, ওমেগা আর টি এর সম্পর্ক পেয়ে গেছি। ওকে, এখন
যে কোনো পর্যাবৃত্ত গতিকে তুমি মানে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণাকে তুমি এই ইকুয়েশন দিয়ে প্রকাশ করতে পারবা, x ইকুয়ালস টু a sin ওমেগা টি। ঠিক আছে, ওমেগা টিটা আসলে দশাকোণ, যাই হোক। তাহলে এটা কি ধরনের ইকুয়েশন বলো? সাইন ইকুয়েশন না একটা? বলতেছি, তারা আবার লিখে না। যে কোনো পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণার গতি সমীকরণ হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা। পর্যাবৃত্ত গতি কণা এসে এটা কেন একটা সাইন ফাংশন লিখলাম আমি, ঠিক আছে, এটা আমি বুঝাই। দেখো, এই ফাংশন যদি তুমি আঁকো এরকম হবে, হবে তো নাকি? সাইন ফাংশন তো চিনুই, টাইমের রেসপেক্টে আমি এটা আঁকলাম ওয়াই। তাহলে দেখো এটা সর্বোচ্চ মান কত হতে পারে? এ, আর সর্বনিম্ন মান হচ্ছে মাইনাস। ঠিক আছে, এখন কথা হচ্ছে ফাংশনটা আমি কেন সাইন আঁকবো? কারণ আমি কি বলছিলাম, পর্যাবৃত্ত গতি সম্পন্ন করার বৈশিষ্ট্যটা কি? যে একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতে হবে না। এটা সবচেয়ে এই জিনিসটা সবচেয়ে সুন্দরভাবে ম্যাথমেটিক্যালি কে প্রকাশ করতে পারে? একটা সাইন ফাংশন। দেখো, সাইন ফাংশনের পর্যায় কোনটা বলো? এখান থেকে শুরু করে এই পর্যন্ত নেওয়ার পর্যায়টা। দেখো তো, আবার ধরো তুমি এই কোণাটা ফেরত আসতে চাও, এই কোণাটা আবার ফেরত আসবে কখন? এই যে এই জায়গায় না? দেখো তো, একটা পর্যায় পর ফেরত আসতে না এখান থেকে আবার এই জায়গায় একটা নির্দিষ্ট সময় না এটা? সিমিলারলি ধরো তুমি এই বিন্দুতে আবার এই বিন্দুতে ফেরত আসবে কখন? এই যে এই বিন্দু আর এই বিন্দু সেম না? কারণ দেখো, যে নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করতে হবে, উপর থেকে নিচে কখন অতিক্রম করতেছে? আবার এই যে এই জায়গায় না, জিরোতে। দেখো, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কি একটা পর্যায়কাল দূরত্ব না? টাইম পিরিয়ড সেম এই পর্যায়টা। দেখো তো, এটার সাথে এই বৈশিষ্ট্যটার সাথে পর্যাবৃত্ত গতিকোণ সম্পন্ন কণার বৈশিষ্ট্যের মিল আছে নাকি? বলো, মিল আছে। এর জন্য আমরা একটা সাইন ফাংশন দিয়ে প্রকাশ। জিনিসটা ক্লিয়ার হয়েছে? কেন মানে এত ফাংশন থাকতো দুনিয়ায়, কেন সাইন আসলো? কারণ সাইন হচ্ছে এই বৈশিষ্ট্যটা ধারণ করতে। তুমি যদি ট্যান ইউজ করতে তাহলে হবে না। কারণ কি? দেখো, ট্যানের গ্রাফটা হচ্ছে এরকম, ঠিক আছে, গ্রাফের সাথে ওই বৈশিষ্ট্য মিলবে না। সিমিলারলি তুমি যদি কজ ইউজ করতে, কজ হলে হইতো, ঠিক আছে, কজ হলে হইতো। সাইন আর কজ একই জিনিস। কজ হচ্ছে একটু শিফট করা, 90 ডিগ্রি শিফট করা। কজ হলে হইতো, তো আমরা কজ নর্মালি ইউজ করে সাইন ইউজ করি। বা তুমি ধরো তুমি সেক ইউজ করতে চাইতো, তো সেক ইউজ করলে হবে না, সেকের গ্রাফটা মনে নেই। সেক বা কোসেক ওগুলো যদি ইউজ করতে চাইতো তাহলে হইতো। তাহলে সাইন দিয়ে সবকিছু প্রকাশ করা। আমরা যখন আবার পরের চ্যাপ্টারটা তরঙ্গে দেখবো, তরঙ্গেও দেখবা সাইন আসছে। ঠিক আছে, এটা আসলে কাকতালীয় বলা যায় বা কোইন্সিডেন্স বলা যায়, যে দুনিয়ার মানে যত ফেনোমেনা আছে, ন্যাচারাল ফেনোমেন, ওগুলোতে 90% জিনিস সাইন ফাংশন দিয়ে প্রকাশ করা। ঠিক আছে, শব্দ, আলো সবকিছু হচ্ছে সাইন ফাংশন দিয়ে প্রকাশ করতে হবে। তো এটার সাথে দেখো, তাহলে আমরা সমীকরণ পেয়ে গেলাম, x ইকুয়ালস টু a sin ওমেগা। ওকে, এরপর আরেকটা আইডিয়া দিব আজকে, সেটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন। খাতা পেজ নাকি? নেক্সট আইডিয়া হচ্ছে সরল ছন্দিত স্পন্দন। এতক্ষণ কি পড়াইছি বলো? পর্যাবৃত্ত গতি পড়াইছি না? সরল ছন্দিত স্পন্দন হচ্ছে পর্যাবৃত্ত গতির একটা স্পেশাল পার্ট। ঠিক আছে, গতির একটা পার্ট। তাহলে কি হবে বলো তো? পর্যাবৃত্ত গতির একটা পার্ট যদি হয়, এই কোশ্চেনটা আসে যে সকল সরল ছন্দিত স্পন্দনই পর্যাবৃত্ত গতি। এটা খতে খুবই দেখবা, বোর্ডেও আসো না। সরল ছন্দিত স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি সরল ছন্দিত স্পন্দন নয়। স্পন্দন, ঠিক আছে। তাহলে অবশ্যই পার্থক্য আছে কিছু একটা, তাই না? এই জিনিসটা ব্যাখ্যা করতে বলবো। তাহলে আমরা যদি সরল ছন্দিত স্পন্দনের বৈশিষ্ট্যগুলো জানতে পারি তাহলে হয়ে যাবে। তাহলে সরল ছন্দিত স্পন্দনের যে বৈশিষ্ট্যগুলো আছে ওগুলো অবশ্যই পর্যাবৃত্ত গতির সাথে মিলতে হবে, তাই না? মানে পর্যাবৃত্ত গতি একটা পার্ট তো সরল ছন্দিত স্পন্দন, তাহলে পর্যাবৃত্ত গতি যে বৈশিষ্ট্যগুলো ধারণ করে, সরল ছন্দিতকে অবশ্যই বৈশিষ্ট্যগুলো ধারণ করতেই হবে, প্লাস অ্যাডিশনাল কিছু বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, আচ্ছা। ফার্স্ট যে বৈশিষ্ট্যটা আছে সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন গতির, ওটা হচ্ছে এর যে ত্বরণ হবে, মানে সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কণার যে গতি আছে, ওর যে ত্বরণ আছে, ত্বরণটা হচ্ছে সমানুপাতিক নেগেটিভ সরণ। ত্বরণকে আমরা কি দিয়ে লিখি? এ দিয়ে লিখি। সরণকে আমরা লিখি এক্স দিয়ে। তাহলে এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স।
বুঝতে পারছি? এটা হচ্ছে ত্বরণ আর স্বরণের সম্পর্ক যখন আমরা সহজজনিত স্পন্দন নিয়ে আলোচনা করব। ওকে, আচ্ছা এখন এই জিনিসটা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি আমরা যে এটার সাথে এটা কেমন। দেখো এটা একটু বুঝো ভালো মতো। এটা সবচেয়ে সুন্দর এক্সাম্পল যেটা দেওয়া যায় সেটা দেওয়া যাবে কি দিয়ে জানো? তোমার ইয়া দিয়ে, এই সরল দোলক দিয়ে। দেখো। আচ্ছা এখন প্রপোর্শনাল সাইনটা যদি আমি উঠে যাই তাহলে কি হবে বলো? একটা কনস্ট্যান্ট আসবে না? a ইকুয়ালস টু মাইনাস কে এক্স। আচ্ছা এই কেটাকে আমরা লিখি ওমেগা স্কয়ার, ঠিক আছে? তাহলে এখানে যে কনস্ট্যান্ট এটা কত? মাইনাস ওমেগা স্কয়ার, সরি শুধু ওমেগা স্কয়ার। তো দেখো এটা কি ত্বরণ, ত্বরণের সাথে সরণের সম্পর্ক। আর ওমেগা কি একটা কনস্ট্যান্ট না? ওমেগা কি 2 পাই/t। তো টি, টি মানে কত? পর্যায়কাল। হ্যাঁ এটা ম্যাথমেটিক্যালি আসছে, এটা ডেরিভেশনটা নাই, ঠিক আছে? এটা ধরে নাও just। যে প্রপোর্শনাল যে কে এর মানটা সায়েন্টিস্টরা বের করে দেখছে ওমেগা স্কয়ার, ঠিক আছে? যেমন নিউটন কে এর মান কত ধরছিল? ওর সূত্র এ 1 ধরছিল না? হ্যাঁ সেরকম এক একটা ইকুয়েশনের জন্য সায়েন্টিস্ট এক একটা ওই কনস্ট্যান্ট মান বের করে রাখছে, ঠিক আছে? এটা ডেরিভেশন আছে বড় ক্লাসের ব্যাপার, এটা দরকার নেই। কে এর ভ্যালুটা কত? ওমেগা স্কয়ার। আচ্ছা এখন দেখো তো ত্বরণটা মাইনাস কেন দিলাম বলো তো? মাইনাস মানে কি? দিকের একটা ব্যাপার আছে। তার মানে ত্বরণ ধরো এদিকে হচ্ছে, বাট সরণটা হবে কোন দিকে? তার উল্টা দিকে। কথাটা বুঝছো? ত্বরণ এদিকে হলে সরণ হবে উল্টা দিকে, কারণ এই যে ইকুয়েশন তো এটাই বলে। কারণ আমরা যদি ভেক্টর দিয়ে লিখতাম জিনিস এরকম হতো না। ত্বরণ কি একটা ভেক্টর না? মাইনাস ওমেগা স্কয়ার তো ভেক্টর না। আর এখানে হচ্ছে এক্স। দেখো এক্স এর সাথে এক্স এর দিকে আছে একটা মাইনাস আছে না? দিকের ব্যাপার আছে। ধরো যদি এ যদি ডান দিকে যায় তাহলে এক্স টা অবশ্যই কোন দিকে হইতে হবে? বাম দিকে হইতে হবে। কথাটা কি বুঝাইতে পারছি? হ্যাঁ এই সূত্র অনুযায়ী। এখন দেখো প্র্যাকটিক্যালি কেমনে হয় জিনিসটা। তাহলে সবচেয়ে সুন্দর উদাহরণ হচ্ছে একটা দোলক, ঠিক আছে? দোলক, দোলক কি হয় বলো? এমনি এমনি দুলতেছে। তো ধরলাম এটা ওর ম্যাক্সিমাম পজিশন, এটা হচ্ছে এই পাশের ম্যাক্সিমাম পজিশন। তো এখান থেকে একবার এখান থেকে এদিকে যায়, আবার এখান থেকে এখানে আসে, এভাবে ঘুরতেছে, ঠিক আছে? আচ্ছা একটা দোলক যখন এভাবে ঘুরে বলো তো এই জায়গায় যখন আসে ও, এটা কি ম্যাক্সিমাম পজিশন বলছিলাম আমি? হ্যাঁ যখন ম্যাক্সিমাম পজিশন হয় তখন কি এই জায়গায় এসেও থেমা যায় না জিনিসটা? থেমা যায় আবার ব্যাক করো তো নাকি? আচ্ছা এখন দেখো এই জিনিসটা যখন এদিকে যাচ্ছে তখন ওর সরণটা কোন দিক বরাবর? এদিক বরাবর না? এদিক বরাবর তো, ডান দিকে তো নাকি? ধরো এদিক থেকে এদিকে যাচ্ছে, সরণটা কত? এদিক বরাবর, সরণটা এদিক বরাবর। এখন এই সূত্র কি বলে? যদি এই কণাটা মানতে হয় যেটা এ প্রপোর্শন টু মাইনাস এক্স, তাহলে অবশ্যই ত্বরণটা বিপরীত দিকে হতে হবে। এটা কি বুঝছো? সূত্র অনুযায়ী না, সূত্র অনুযায়ী না। মানে আমি সূত্রটা বাদ দাও আপাতত, ঠিক আছে? অন্যভাবে চিন্তা করো। দেখো এই জিনিসটা তো এখানে একটা বেগ আছে তাই না? এই যখন উঠতেছে, বেগ না থাকলে কি উপরে উঠতো? উঠতো না তো। বেগ আছে, বেগটা বাড়তে বাড়তে জিরো হচ্ছে না এখানে? যদি জিরো না হইতো এটা তো আজ আসমানে উঠে যেত, বাট আসমানে তো উঠে না। তাহলে এখানে আসতেছে, এখানে এসেও কি থেমে যাচ্ছে। এখন বলো কোনো কিছু যখন বেগ থাকে, একটা বেগে যাচ্ছে, এটা কখন থামে বলো তো? মন্দন হলে না? মন্দন হলে মানে ত্বরণের উল্টা হলে, মানে ত্বরণ মানে তো বেগ বৃদ্ধি হওয়া, আর মন্দন মানে বেগ হ্রাস পাওয়া। তো এই জিনিসটা উল্টা ভাবে বলা যায় না যে যেদিকে তোমার জিনিসটা যাইতেছে তুমি যদি তার উল্টা দিকে ত্বরণ দাও তার মানে তো মন্দন হওয়া। আমার কথাটা কি বুঝতে পারছো? তাহলে এখন দেখো তাহলে, হ্যাঁ তাহলে এই জিনিসটা যাচ্ছে এদিকে বাট আবার থেমে যেতেছে, তার মানে গতিটা হ্রাস করতে চাইতেছো তুমি। তাহলে মন্দনটা কোন দিকে হচ্ছে? উল্টা দিকে হচ্ছে না? এটা কি ঢুকছে নাকি মাথায় বলো? ক্লিয়ার হয়েছে? তাহলে ভিজুয়ালাইজ করতে পারছো জিনিসটা? দেখো সরণটা হচ্ছে ডান দিকে, বাট অ্যাকচুয়ালি ওই কণাটাকে কোন দিকে টানতেছে? পিছনের দিকে। তাহলে সরণের সাথে ত্বরণের সম্পর্কটা কিরকম? ব্যস্তানুপাত, নেগেটিভ। হ্যাঁ বিপরীত। তাহলে এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। বুঝাইতে পারছি? এটা হচ্ছে একটা সরলচন্দ্র স্পন্দনের মেইন বৈশিষ্ট্য। এই জিনিসটা ম্যাথমেটিক্যালি প্রুফ করা যায়, আমি করতেছি বাট এখন এটা বুঝছো নাকি আমাকে বলো। জি ভাইয়া এই জিনিসটা বুঝতে পারছি। ভিজুয়ালাইজ করা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা এখন এটা প্রুফ করি। দেখো অ্যাকচুয়ালি এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স নাকি? এটা করে আজকে ছুটি দিয়ে দিব। আচ্ছা উপরে জিনিস দেখার দরকার নেই, এটা আমার সার্কিটের ম্যাথ। তো ধরো এটা হচ্ছে আমার দোলকটা, তো দোলকটা দুলতে দুলতে এক সময় এই জায়গায় আসলো। হুম, এখন দোলক যখন ঘুরতেছে দোলকের ববের একটা ভর আছে না, এটাকে কি বলে?
বব বলে, বব মানে যে ভরটা থাকে। তো ববের একটা ভর আছে, তো ভরটা কোন দিকে আছে, নিচের দিকে আছে না এমজি? হুম। আচ্ছা, এখন বলো এই ববটা কি একটা রশি দিয়ে ঝুলানো না? রশির কি থাকে, টান থাকে না? হ্যাঁ ভাই, টান থাকে। টানটা, হ্যাঁ, রশির টান কোন দিকে কাজ করে বলে? যে বিন্দুতে লাগানো ওই বিন্দুর দিকে কাজ করে, যে টানটা টি উপরের দিকে কাজ করে। যেখানে লাগানো আচ্ছা, থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেখানে লাগানো আছে। আচ্ছা, এখন দেখো তাহলে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে না, থিটা? দাঁড়াও, এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে না, থিটা? তাহলে দেখো এই জিনিসটাকে, এই যে ওজনটাকে, এই রেখাটাকে একটু বাড়ায় দাও, পিছনে বর্ধিত কোণ। তাহলে এটা থিটা হলে এটাও থিটা, অনুরূপ কোণ, কারণ প্যারালাল লাইন। এটা থিটা হলে বলো এই উপাংশটা কত হবে ওজনের, এমজি কস থিটা না? আর এই এদিক বরাবর এর সাথে লম্ব দিক, এটা কত হবে, এমজি সাইন থিটা না? মনে পড়ে এটা? কি করছি, ওজনটাকে দুটো উপাংশে ভাগ করছি, দেখো এমজিটাকে, যে এটা থিটা হলে এটাও থিটা, তাহলে এটা এমজি কস থিটা, থিটার সাথে যেটার সাথে থাকে ওটা কস হয়, আর অন্যটা কত হয়, সাইন হয়। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন দেখো তাহলে টি আর এমজি কস থিটা সমান হইতে হবে অবশ্যই। কারণ কি বলতো? দোলক যখন দুলে ওটা কি উপরে নিচে দোলে, না সাইডে দুলে? সাইডে দুলে না? এভাবে দুলে। ওটা কি এমনে দুলে? যদি এই টান দুটা সমান না হয়, টি আর এমজি কস থিটা, তাহলে কি হইতো, দোলক উপরে নিচে দুলতো। তো দোলক এমন ভাবে চুজ করতে হবে, রশিটা এমন ভাবে চুজ করা হয় যাতে টি আর এমজি কস থিটা সমান হয়, ঠিক আছে, একটা পার্টিকুলার রশি। এটা হলো সমান, তাহলে বাকি থাকলো কি, এমজি সাইন থিটা না? হ্যাঁ। তাহলে দেখো এই জিনিসটা খালি কি কি তৈরি করতেছে, ফোর্স তৈরি করতেছে না, এই এই ববটার উপর ফোর্স তৈরি করতেছে না? তাহলে বলো এফ কত, এমজি সাইন থিটা। হ্যাঁ, এম এ বা এমজি, এফ ইকুয়ালস টু এমজি সাইন থিটা। এখন বলো এই জিনিসটা কোন দিকে, এক্স অক্ষের নেগেটিভ সাইডে না ফোর্সটা? তাহলে একটু কি দিতে হবে, মাইনাস দিতে হবে না, এখন দিকের ব্যাপার আছে। এই সাইডটা আমরা পজিটিভ ধরছি আর এই সাইডটা নেগেটিভ, কনভেনশন। তাহলে দেখো এফ আবার কত, এম এ না? নিউটন বলছে। তাহলে এফ কে এম এ লেখা যায়, তাহলে এম এ ইকুয়ালস টু মাইনাস এমজি সাইন থিটা লেখা যায়। তাহলে এ কত আসলো দেখো, মাইনাস জি সাইন থিটা আসলো না? আচ্ছা, এবার দেখো তাহলে সাইন থিটাটাকে আবার কি লেখা যায়, দেখো এইখান থেকে চিত্র থেকে দাগটা নিলাম, ঠিক আছে, দেখো এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে না? দেখো এই যে থিটা, এটা হচ্ছে থিটা, ঠিক আছে। আর এটা কি, ওর ডিস্টেন্স না সরণ, তাহলে এটাকে এক্স লেখা যায়। আর এটা কি বলো, এই যে, এই যে এটা কি, এখানে ববটা লাগানো না, এটা ওর দৈর্ঘ্যটা না, সুতার দৈর্ঘ্য এল। হ্যাঁ, তাহলে সাইন থিটাকে কি লেখা যায়, লম্ব বাই অতিভুজ, এক্স বাই এল লেখা যায় না? তাহলে মাইনাস জি ইন্টু সাইন থিটাকে আমি এক্স বাই এল লিখলাম, সমস্যা তো নাই, আমি যে ত্রিকোণমিতি ইউজ করছি। তাহলে দেখো এখানে জি আর এল কনস্ট্যান্ট না? জি তো 9.8, আর এল দেখো, এল, এল তো সুতার দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্য কি বাড়ে কমে, একটা মানে তোমার যে ঘড়ি আছে কি বাড়াও কমাও ফিক্স না? তাহলে জিও কনস্ট্যান্ট, এল ও কনস্ট্যান্ট, ভ্যারিয়েবল কি খালি এক্স। তাহলে এ প্রপোর্শনাল টু কত আসলো, মাইনাস এক্স। বুঝছি, প্রমাণ হয়েছে। তাহলে ক্লিয়ার হয়েছে যে আমি যে তোমাদের ফার্স্ট টাইম কেমনে বুঝাইছি, নর্মাল কমন সেন্স দিয়ে বুঝালাম, আর পরে কি বুঝালাম, ম্যাথমেটিক্যালি বুঝালাম। তাহলে এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে এখান থেকে আরেকটা জিনিস আমি শিখে ফেলাই, পরে কাজে লাগবে এটা। এখান থেকে আমি এই কোশ্চেন থেকে কি পাইছিলাম, এ ইকুয়ালস টু মাইনাস জি বাই এল এক্স পাইছিলাম না? তারপর আমরা এর ইকুয়েশনটা কি লিখি, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স লিখি না? ওই যে প্রথমে দেখাইলাম। তাহলে ওমেগা স্কোয়ার আর জি বাই এল অবশ্যই সমান। তাহলে আমরা লিখতে পারি, হ্যাঁ, ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু জি বাই এল, তাহলে ওমেগা কত, রুট ওভার জি বাই এল। তাহলে টি কত বলো, টি 2 পাই বাই ওমেগা না? এটা যদি ভাগ করে দাও কত আসবে, 2 পাই রুট ওভার 1 বাই ওমেগা, তো তাহলে এল বাই জি। দেখো তো এই সূত্রটা তোমরা শিখে আসছো না 9-10-এ? শিখো না এটা? কি বল, আমার তো 2 পাই রুট ওভার এল বাই জি, ঠিক আছে। তো এখান থেকেই এই সূত্রটা আসছে, এই যে পুরোটা আমি ডেরিভেশন দেখাইছি। দরকার হলে স্ক্রিনশট নিয়ে রাখবো, এটা তুলে রাখবো খাতায়। সব বই এটা নাই। হ্যাঁ, ঠিক আছে, সব বই এটা নাই, প্রবাবলি ইয়াতে আছে, নতুন এডিশন আছে নাকি জানি না, আমাদের বেলায় খালি একটা বই ছিল, ইসাকের বই ছিল। দেখ, বুঝছো এটা, মাইনাসটা কেন হয়েছে বুঝছো, কারণ এটা নেগেটিভ সাইডের পিছনের দিকে।
আচ্ছা, তাহলে এতটুকু হচ্ছে বেসিক আলোচনা, এতটুকু বুঝলে সামনে সবকিছু পানিবাদ, ঠিক আছে? ভাই আর নেক্সট দিন কিছু আমি বাকি পড়ায় না? দেখো। হ্যাঁ, আজকে আর পড়াবো না, আজকে ছুটি। আর হচ্ছে শোনো, নেক্সট পড়া হয়েছে তোমাদের শুক্রবারে, ঠিক আছে? শুক্রবারে পড়াবো, শুক্রবার যেহেতু গতদিন মিস গেছে। সো আচ্ছা। রেডি থেকো, ঠিক আছে? ওকে।